আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। বিনিয়োগ ও শিল্প খাতের সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে তিনি এই খাতের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিকে চলমান জ্বালানি সংকট ও সার্বিক অর্থনৈতিক সমস্যা সমাধানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে সহযোগিতা চেয়েছে সরকার, জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ীদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসলেন তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের এই বৈঠকে বিনিয়োগ, পরিবেশ এবং শিল্প খাতের সংকট নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বেসরকারি খাতের শীর্ষ ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে বৈঠকে বসেন অর্থমন্ত্রী। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে ব্যাংকটির কাছে সহযোগিতা চান তিনি। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন ও বন্ধ প্রকল্প চালুর বিষয়ে চীন ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে বলেও জানান অর্থমন্ত্রী। ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। এখানে কিন্তু আবার জ্বালানি সংকটেরও একটা ব্যাপার জড়িত আছে, যে সৌর বিদ্যুতের সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি 20 থেকে 30% বাংলাদেশে উৎপাদন করলে আমাদের জ্বালানি সংকট অনেক কমে যাবে। এখানেও তারা সম্মত হয়েছে সাপোর্ট দেবে। মন্ত্রী আরও জানান, জলবায়ু ও পরিবেশ খাতেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। হামের প্রকোপে দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতিদিনই নতুন করে শিশু আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতই ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে গত 20 দিনে 98 শিশুর মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই হামের টিকা দেয়া হয়নি বলে জানা গেছে। এছাড়া শয্যা সংকট আর রোগীর অতিরিক্ত চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন হাসপাতাল। বিস্তারিত জোবায়ের প্রধানের রিপোর্টে। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ছোট্ট শিশু। হামে আক্রান্ত হয়ে কষ্ট হচ্ছে শ্বাস নিতেও। বিছানার পাশেই দুশ্চিন্তা নিয়ে বসে আছেন মা। এমন চিত্র রাজধানীর মহাখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রতিটি করিডোরে। আক্রান্ত শিশুদের অধিকাংশেরই বয়স হয়নি হামের টিকা নেয়ার। হামের টিকাটা দেওয়ান একবার, আবার সবাই বলছিল না যে হামের টিকা দিয়ে অনেক বাচ্চা মারা গেছিল, এই ভয় আর আমরা এই সময় দেইনি ওরা হামের টিকাটা। অনেক হামারি অধিক ফিরাই দিছে, মনে করেন পুরো ইতে এখন মোটামুটি কায়দা একটু লাইনে আছে। একই চিত্র মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও। সেখানে হামের রোগীদের জন্য 10টি শয্যার বিপরীতে ভর্তি 92 জন শিশু, যা নির্ধারিত শয্যার থেকে 9 গুণেরও বেশি। হাসপাতালগুলোর এমন শয্যা সংকটে অনেকের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। শিশু হাসপাতালে গেছিলাম, জাতীয় শিশু হাসপাতাল যেটা, সেইখানে সিট ছিল না। তারপরে ডিএনসিসিতে গেছিলাম, ওখানেও রাখে নাই। তারপরে ওখান থেকে আবার রেফার করে এখানে দিল। এখন এখানেও সব ফিল আপ, এখানে ফ্লোরটা ছাড়ার কোনো জায়গায় খালি ছিল না। আমরা কিছু বলি নাকি, সিট ওই পাশে একটা খালি হয়েছে, আরেকজনে নিয়ে নিচ্ছে, সিট পাই নাই, এর লাগে নিচে বসছি। ওখানে রাখা সম্ভব না, ওনাদের আইসিইউ আসছে কিন্তু এই রোগী রাখা সম্ভব না। এখানেও সিট খালি ছিল না, অক্সিজেন ছিল না। তারপর ডক্টর ওর অবস্থা দেখা ভর্তি রাখছে। এখানে আসে আমরা এখানেও বনসই করাই, বলছে যদি ওর আইসিইউ লাগে ওনারা দিতে পারবে না। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। জনসচেতনতা এবং আইসোলেশন মেনে চলার পরামর্শ তাদের। কালকে থেকে যে ভ্যাকসিন প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটার ব্যাপারে আমাদের অথরিটির সাথে মিটিং চলছে, আমাদের দিক নির্দেশনা আসতেছে। আমরা জনগণকে বলবো যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে জনসচেতনতা তৈরি করে আপনারা যদি ভ্যাকসিনগুলো আপনার বাচ্চাদেরকে দেওয়ান এবং এই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করেন। হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়, তাই নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।
গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে জনগণকে রাজপথে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নেবার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন সরকারের সময় প্রথমবারের মতো আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে একথা বলেন তিনি। এ সময় 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, বিএনপি এখন সুবিধাবাদের রাজনীতি বেছে নিয়েছে। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দেশের 70% জনগণ গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিলেও সেটি জাতীয় সংসদের সমাধান না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে বিরোধী দল। জনগণের ভোটে সংসদ বৈধ আর গণভোট অবৈধ এমন দ্বিচারিতা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সেই কারণে আপনারা গণভোট চান না। গণরায়কে হাইকোর্ট দেখানো হলে রাজপথে জনগণ নেমে আসবে বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এখনো মুনাফিকের রাজনীতি, আর এখনো সুবিধাবাদের রাজনীতি। জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন কোনো দলকে ক্ষমতা বসানোর জন্য ছিল না, বরং পুরনো ব্যবস্থা ভেঙে নতুন ব্যবস্থা গড়ার জন্যই এই আন্দোলন। জ্বালানি তেলের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের স্বার্থে ফ্যামিলি কার্ডের মতো জ্বালানি কার্ড চালুর পরামর্শ দেন তিনি। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোট অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নয়াপল্টনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শিরোপা ধরে রাখার আনন্দ নিয়ে দেশে ফিরেছে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দল। আর সেই আনন্দ ছড়িয়ে দিতে তাদের জন্য থাকছে ছাদ খোলা বাসে বর্ণিল সংবর্ধনা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটার পর্যন্ত চ্যাম্পিয়ন দলের সদস্যরা ছাদ খোলা বাসে করে যাবেন। সেখানে তাদের সংবর্ধনাও দেয়া হবে। ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাই ব্রেকারে বাংলাদেশ 4-3 গোলে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে। অবৈধ উচ্ছেদ অভিযান শেষ হতে না হতেই আবারও দখল। রাজধানীর ফুটপাত আর সড়কে এ যেন অন্তহীন দখল বাণিজ্যের চক্র। তবে এবার স্থায়ী সমাধানের লক্ষ্যে মাঠে নেমেছে ঢাকার উভয় সিটি কর্পোরেশন এবং ঢাকা মহানগর পুলিশ। সহযোগিতা চাওয়া হয়েছে সাধারণ মানুষের। রিপোর্ট করছেন আবির আহমেদ। রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে চতুর্থ দিনের মতো যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও সিটি কর্পোরেশন। আইন অমান্য করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে প্রথমে সতর্ক, এরপর উচ্ছেদ ও জরিমানার মুখে পড়তে হয়েছে ফুটপাতের ব্যবসায়ীদের। মামলা হয়েছে অবৈধ গাড়ি পার্কিংকারীদের বিরুদ্ধেও। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটা কন্ট্রোল করার জন্য। আমরা বিজ্ঞপ্তি দিয়ে এসেছি, পরে আর বিজ্ঞপ্তি দিয়ে আসবো না, আমরা গোপনে আসবো, ওনাদেরকে ধরে নিয়ে যাবো, কঠোর অবস্থানে আমরা যাব। দিন দিন এটাকে আমরা, এই যে ঢাকা মহানগর আছে, এটাকে আমরা পরিচ্ছন্ন করেই ছাড়ব। নগরবাসীতে যারা বসবাস করছে এবং পলিটিক্যাল যারা নেতাকর্মী মহোদয়রা আছেন,
তারাও তাদের ক্লাস্টার করে তাদের এলাকাগুলোকে এই ফুটপাত হকার মুক্ত করার বিষয়ে তাদেরও এগিয়ে আসা উচিত। ডিএমপির একটি অভিযান হয়েছে, তা প্রায় 10 মিনিটও হয়নি, তার কিছুক্ষণ পরই আমার পিছনে দেখা যাচ্ছে যে এখনই আবার সেই ফুটপাত দখল বা রাস্তা দখলের প্রস্তুতি চলছে। ফুটপাত দখলে রাখা নিয়ে পুলিশের সাথে ইঁদুর বিড়াল খেলতে থাকা এসব ক্ষুদ্র ব্যবসায়ীর অজুহাতেরও শেষ নেই। এই মাত্রই তো অভিযান করলো, তারপর আবার বসলে 10-15 মাল আছে, আমরা গরিব মানুষ তো এই করে বেচে আমরা চলে যাবো। কি করবো না বেচলে এই করে মাল বেচে চলে যাবো। আবার কেন এখানে বসে? আমি যাইনি, চলে ভাই আমি বসে নাই আছি। রাজধানীর গুরুত্বপূর্ণ 42টি সড়কে উচ্ছেদ কার্যক্রম চলবে 5 এপ্রিল পর্যন্ত। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার সঙ্গে আর চুক্তি বাড়াচ্ছে না বাফুফে। জাতীয় দলের নতুন কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 30 এপ্রিলেই শেষ হচ্ছে এ যাত্রায় বাংলাদেশ দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ। তবে ক্যাব্রেরার পুনরায় বাংলাদেশ দলে দায়িত্ব পালন করার সুযোগ কিন্তু থেকে যাচ্ছে। বাফুফের নতুন কোচ নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তির আলোকে চাইলে ক্যাব্রেরা পুনরায় আবেদন করতে পারবেন। 2022 সালে জেমিটের স্থলাভিষিক্ত হন ক্যাব্রেরা। ওই বছর 8 জানুয়ারি জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া ক্যাব্রেরার 3 দফা মেয়াদ বাড়ায় বাফুফে। এদিকে নতুন কোচ যাচাই ও নিয়োগের বিষয়টি পুরোটাই দেখভাল করবে বাফুফের সভাপতি তাবিথ আওয়াল নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটি। ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটে চলমান স্থবিরতার সমাধান নিয়ে আলোচনা করতে বোর্ড সভায় বসেছে বিসিবি। মিরপুর কার্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন পরিচালক ফয়াজুর রহমান। চরম ক্রান্তিলগ্ন পার করছে বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটি। এখন পর্যন্ত 25 জনের মধ্যে 5 জন পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। দায়িত্ব নেবার পর থেকেই একদল কাউন্সিলরের প্রতিবাদের মুখে পড়তে হয়েছে নতুন কমিটিকে। 20 দলের 8টি দলকে ছাড়াই গত নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে প্রথম বিভাগ লীগ, ঢাকা প্রিমিয়ার লীগ, নারী ক্রিকেট লীগ এবং তৃতীয় বিভাগ লীগ নিয়েও একই অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অচল অবস্থায় দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট সংস্থা কোয়াব। অন্যদিকে বিসিবির সবশেষ নির্বাচনে জালিয়াতির বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের গঠন করা কমিটি তদন্ত চালিয়ে নিচ্ছে। সব মিলিয়ে দারুণ চাপে রয়েছে বর্তমান কমিটি। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।